প্রাক্তনের থেকে দ্বিতীয়বার প্রেমের প্রস্তাব পেয়ে বিস্ময়ে হতবাক রাফা। এই মুহূর্তে সে এতটাই অবাক হয়েছে যে কথা বলতেও ভুলে গেছে। এই তো মাস ছয়েক আগে কত কিছু বলে সম্পর্কের সমাপ্তি টানল। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, অথচ এখন ভার্সিটির শত কয়েক শিক্ষার্থীদের সামনে অবলীলায় ভালোবাসি বলছে। বড্ড হাসি পেল রাফার। দমিয়ে না রেখে হেসেই উঠল সে। আশেপাশের কিছু মানুষ বাঁকা চোখে তা পরখ করল, যেন তাদের কাজই এটা। রাফা বার কয়েক পলক ফেলে সামনে হাঁটু গেড়ে বসা নিবিড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। নড়ে চড়ে উঠল নিবিড়। তার চোখে মুখে চাপা আনন্দ, হালকা উৎকণ্ঠা, কিছুটা বিজয়ের ভীতি। সে ধরেই নিয়েছে রাফা তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। একটু বেশি পাগল ছিল তো তার জন্য। কিন্তু সময় যে বদলায়, ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ করে সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। থেমে থাকার কোনো প্রয়াস নেই। রাফাও ঠিক তেমনই সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টে গেছে। পরিবর্তন করেছে জীবনের সমীকরণ, যেই সমীকরণে নিবিড়ের মতো ছেলের জায়গায় একটুও নেই। কোণঠাসা হয়ে থাকতে চাইলেও না। ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করে কিছু শব্দ নিজের মতোই গোছায় সে। আজ যে সময় এসেছে কিছু কথা ফেরত দেওয়ার। হৃদয়ের জ্বালার যে দহন সে কেন একা ভোগ করবে? তেমন তো নিয়ম ছিল না। নিয়মের বাইরে সে কোনো কালেই যেতে ইচ্ছুক নয়। মুখে সৌজন্যতার হাসি ফুটিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আই এম এক্সট্রিমলি সরি নিবিড়। প্যারাময় জীবনে বুঝে শুনে এগোতে চাচ্ছি না। আমার মতে প্রেম হলো পোকা। চোখের পোকা অন্ধ করে দেয়, কর্ণ পোকা কানের সমস্যা করে, মস্তিষ্কের পোকা মাথা খেয়ে ফেলে, মনের পোকা হাড় দুর্বল করে দেয়। যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি চাইছি না এতগুলো সমস্যা নিয়ে শীঘ্রই শয্যাশায়ী হতে। এখনও কতটা পথ চলা বাকি। আর মেইন অফ দ্য টপিক হচ্ছে আই এম এঙ্গেজড। আই হোপ আপনার মতো চতুর বুদ্ধি সম্পূর্ণ মানুষ বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ প্রপোজ করার জন্য অ্যান্ড শুভেচ্ছা রিজেক্ট হওয়ার জন্য। টাটা। রাফা আর দাঁড়ায় না, পেছনে নিবিড়কে এক আকাশ বিস্ময়ের মুখে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যায়। ঠোঁটের কোণে বিরাজমান মুচকি হাসি। অনেক দিনের জ্বালার প্রতিশোধ নেওয়া হলো যে। রাফাকে ক্যান্টিনে যেতে দেখে তার বন্ধু মহল পিছু নেয়। এঙ্গেজড মানে? তারা তো কিছুই জানে না। নিবিড়ের বন্ধু মহল নিবিড়কে ঘিরে দাঁড়িয়ে আছে। সে এখনও একইভাবে বসে আছে। চেনা পরিচিত মেয়েটির আকস্মিক পরিবর্তনে আজ যে সে নির্বাক, হতবিহ্বল। ধাক্কাটা সে জোরালো খেয়েছে। নিবিড়ের এক বন্ধু তাকে খোঁচা দিয়ে বলল, এখনও বসে থাকবি? ইউ আর রিজেক্টেড। আরে দোস্ত, মন খারাপ করিস না। একটা মেয়ে রাজি হয়নি তো কি হয়েছে? আরও অনেক মেয়ে আছে। আর মেয়েটি তোকে চেনে নাকি যে প্রথম দেখায় রাজি হবে? পিছনে কয়েকদিন ঘুরে দেখ, সুরসুর করে রাজি হবে। নিবিড়ের মন ভালো করতে নিয়াজের কথায় সায় জানালো সবাই। ঠিকই তো বলেছে। সবার মধ্যে দুটো মানুষ চুপ, নিবিড় ও খোঁচা দেওয়া বন্ধু আবিদ। রাফা সম্পর্কে সবই জানে সে, তাই হয়তো প্রাণপ্রিয় বন্ধুটার ওপর এত তিক্ততা। নিবিড় কারোর কথার জবাব না দিয়ে অদ্ভুত মুখশ্রী নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। বন্ধু মহল হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ক্লাসের দিকে ছোটে, একা থাকুক একটু। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে সিঙ্গারায় একের পর এক কামড় বসাচ্ছে রাফা। ফাঁকে ফাঁকে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মুখে ঢুকিয়ে চোখ বন্ধ করে নিচ্ছে। এই স্বাদটা সব খাবারের ঊর্ধ্বে, তার কাছে তো তাই মনে হয়। তার দিকে যে বন্ধু মহল উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে আছে, সে খেয়াল তার আছে। আপন ভাবনায় ব্যস্ত সে। এই গাছড়া ভাবটায় সহ্য হলো না মালাকের। সিঙ্গারার প্লেটটা সরিয়ে কটমট চোখে তাকিয়ে রইল। রাফা ভুরু কিঞ্চিত কুঁচকে বিরক্ত প্রকাশ করল। শান্তিতে খেতেও পারবো না নাকি? মালাক চাপা শ্বাস ফেলে রাগটাকে দমিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তুই এঙ্গেজড বললি কেন? আশ্চর্য, বেঁচে থাকলে নিশ্চয়ই কারো না কারো বউ হব। কারো না কারো পাঁজরের হাড় দিয়ে তো আমাকে সৃষ্টি করেছেন উপরওয়ালা, তো আমি এঙ্গেজড বলেছি। রাফার সহজ স্বীকারোক্তি বন্ধু মহলে হাসির জোর বয়ে গেল। মালাকও আর রেগে থাকতে পারল না। এই মেয়েটা এমনই, গুমোট পরিবেশকেও এক নিমিষে প্রাণস্থল করে দিতে পারে। রাফার বন্ধু মহল বলতে মালাক, রিমা, হাবিবা তিনজন মেয়ে এবং নয়ন, রনি দুজন ছেলে।
মোট 6 জনের ফ্রেন্ডশিপটাই কলেজ থেকে একে অপরকে এতটা বোঝে যেন তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। সবাই আড্ডাতে ব্যস্ত থাকলেও নয়ন চুপচাপ কিছু ভাবছে। বন্ধু মহল হুট করে কথা থামিয়ে দিয়ে নয়নের দিকে তাকায়। ব্যাপারচাকা খেয়ে যায় নয়ন, মাথা চুলকে বলে ওঠে, রাফু, তুই কি নিবিড়কে আগে থেকেই চিনিস? প্রেম ভালোবাসার সম্পর্কে তো তোর অমন ধারণা না, তাহলে মিথ্যে বললি কেন? রাফা ফিক করে হেসে দেয়। কে বলবে এই নয়ন এতটা বোকা? সবাই কথাটা ভুলে গেলেও ঠিক মনে রেখেছে। রাফা কলহাস্যে বলে ওঠে, নিজের প্রাক্তনকে চিনব না? বন্ধু মহলে বিস্ফোরণ বয়ে গেল। ব্যাপারটা যেন বিশ্বাস করার মতো নয়। খানিকটা সময় নিয়ে রিমা বলল, প্রাক্তন মানে? আমাদেরকে বলিসনি কেন? কখন কি হলো কিছুই বুঝলাম না। প্রাক্তন মানে অতীত, তোদের বলার প্রয়োজন পড়েনি তাই বলিনি, আজ যে পড়লো তাই বললাম, না বুঝার কি আছে। চৈত্রের দুপুর, শূন্য আকাশটা বিশাল নগ্নতার নীল আকার ধারণ করেছে। মেঘ বৃষ্টিহীন আকাশকে নগ্নই মনে হচ্ছে। উত্তপ্ত সূর্যের তাপদাহে মাঠ প্রান্তর ফেটে চৌচির। খাখা করছে প্রকৃতি। মেঘ বৃষ্টির শূন্যতার আকাশকেই কেমন শূন্য লাগছে। গায়ের তপ্ত ঘাম জানান দিচ্ছে এক পশলা বৃষ্টির খুব দরকার। শীতলতার জন্য অন্যত্র কিছু দুষ্কর। শূন্য আকাশের নীলের ভেতর মৃত্যু যন্ত্রণা ছাড়া কিছুই টের পাওয়া যাচ্ছে না। তবুও মানুষ ছুটে চলছে জীবিকার তাড়নায়, প্রয়োজনের তাগিদে। তেজস্বী সূর্যকে মাথায় নিয়ে হাঁটছে প্রত্যুষ। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তিভাব। পরনে সাদা পাঞ্জাবিটা ভিজে জুবুথুবু অবস্থা। মুখের মাস্কে দৃষ্টান্তর করে ধুলো থেকে নিজেকে বাঁচিয়ে হেঁটে চলছে সে। পুরো নাম প্রত্যুষ হাওলাদার। প্রত্যুষ হাওলাদারের নামটা এলেই সর্বপ্রথম রাজনীতি নামটা তেড়ে আসে। দৃষ্টান্তমূলক একটি নাম। হাজারো তরুণের কাছে আইডল, আবার শত শত তরুণের কাছে ভয়ানক এক নাম। প্রত্যুষের গাড়িটা আজ মাঝ পথে খারাপ হয়ে গেছে। যাচ্ছিল গুরুত্বপূর্ণ এক সভায়। কিছুটা পথ বাকি, তাই সে হেঁটেই চলছে। গাড়ি আসা বা ঠিক করা পর্যন্ত অপেক্ষা করার মানি হয় না। সভা শুরুর 1 মিনিট আগে উপস্থিত হলো প্রত্যুষ। মধ্যাহ্নভোজ সেরেই সকলে অপেক্ষা করছিল তার। সময়ের অভাবে পেটে এখনো কিছু পড়েনি। পেটের গুড়গুড় ডাককে উপেক্ষা করে নিজ আসনে বসল সে। গোলাকৃতির বিশাল টেবিল জুড়ে মিনারেল ওয়াটার রাখা। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে ঢকঢক করে পুরো 1 বোতল পানি গলদ্ধকরণ করে জোরে নিঃশ্বাস ফেলল। খালি পেটে পানিটাও যেন মানানসই হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও আলোচনায় যোগ দিল। এভাবেই কেটে গেল দুপ্রহর। সূর্যের তেজ এখনো কমেনি। শিডিউল মতো আবার কাজে বেরিয়ে পড়ল প্রত্যুষ। মাঝে মাঝে নিজের উপরই চরম বিরক্ত বোধ করে সে। এত এত কাজ, ভিড়ভাট্টা ফেলে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে হয়। একান্তে কিছু সময় কাটানোর জন্য ছটফট করেও সে অপারগ হয়। হয়তো সে ইচ্ছেটাকে খুব একটা প্রাধান্য দেয় না, না হলে নিজেকে নিয়ে ভাবার অনেকটা সময় পেত। প্রত্যুষের বাবা প্রবীণ হাওলাদার ছিলেন একজন এমপি। সততার এক বিরল দৃষ্টান্ত। স্বপ্ন ছিল আমৃত্য মানুষের জন্য কাজ করে যাবেন। কত কত কাজ হাতে নিয়েছিলেন। স্বপ্নগুলো পূরণের আগেই হুট করে স্ট্রোক করে বসলেন। প্রত্যুষ ও তার মায়ের জীবনটাকে গোলকধাঁধায় ফেলে আল্লাহর প্রিয় হয়ে গেলেন। হাসি খুশিতে থাকা প্রত্যুষ ধাক্কাটা মেনে নিতে পারেনি। তার জীবনে বাবা ছিল প্রাণভোমরা। তিনি চলে যাওয়ায় প্রত্যুষ যেন হাসতেও ভুলে গেল। এদিক ওদিক ঘুরে বেড়ানো মানুষটাও নির্জীব হয়ে গেল। সারাদিন কথা বলতে থাকা ছেলেটাও এখন দরকার ছাড়া টু শব্দটুকু করে না। কেমন করে যে রাজনীতিতে জড়িয়ে গেল প্রত্যুষ ভেবে পায় না। সিদ্ধান্তটা ঠিক নাকি ভুল এটা বুঝতে পারে না সে। মূলত এসব নিয়ে ভাবার সময় কি আছে তার? এইচএসসি পরীক্ষার পর মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মায়ের সাথে গেলাম মামাকে দেখতে। হুট করে একটা ছেলের সাথে পরিচয়। কাজিনগুলো ছোট হয়, আড্ডা জমানো কষ্টসাধ্য ছিল। ছেলেটাকে পেয়ে ভালোই দিন কাটছিল। একদিন হুট করে ছেলেটা প্রপোজ করে বসে। আমি কোনো কালে এসবের জন্য প্রস্তুত ছিলাম না। উত্তর না পাওয়ায় ছেলেটা কথা বন্ধ করে দিল। একাকিত্বে ভুগছিলাম। দোটানা নিয়ে রাজি হয়ে গেলাম। বেশ কয়েকটা দিন চলে গেল। 1 মাস হবে। তার 2 দিন আগে ছেলেটা আমায় বলল সে আর রিলেশনে থাকতে চায় না। আমার যে কষ্ট হয়েছে তেমন না, আমাকে রিজেক্ট করছে এই জেদটাই মাথায় ঘুরছিল। নিজে প্রপোজ করে নিজে ব্রেকআপ করবে, আমি কেন শুধু শুধু দেখব? শিক্ষা দিতে চেয়েছিলাম ছেলেটিকে। পেছনে ঘুরতে থাকি না। ছেলেটি তার কথায় অনড়। একদিন বলেই ফেলল সে অন্য কাউকে ভালোবাসে।
তার সাথে জেদ করে রিলেশনে এসেছে। এখন তাদের মধ্যে সব ঠিকঠাক। আমি আর কিছু বলিনি। বাড়ি ফিরে এসেছিলাম। তখনও মনের মধ্যে একটা রাগ ছিল, কেঁদে কেটে অবস্থা খারাপ। আমি কেমন জেদি জানিসই তো। বাবাকে বলে বলে পাবলিকে চান্স পাওয়ার পরেও প্রাইভেটে ভর্তি হলাম। আজ আমার উদ্দেশ্য সফল। সেই ছেলেটি আজকের নিবিড়, যাকে ভরা ক্যাম্পাসে আজ রিজেক্ট করেছি। 6 মাসেই ফলটা পাবো ভাবিনি। তোদের বলার সুযোগ হয়নি, কারণ আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বাড়ি ফিরে বলবো, তার আগে ব্রেকআপ হয়ে গেল। আর জানানোর প্রয়োজন পড়েনি, তবে আজ উদ্দেশ্য সফল হয়েছে বলেই জানালাম। আমার তরফ থেকে আজকে ট্রিট। ভার্সিটির পাশের পার্কে চলে আসবি বিকেল 5টায়। টেক্সটটা সেন্ড করে অফলাইন হয় রাফা। ভার্সিটিতে বিষয়টা এড়িয়ে গেলেও এখন তার মনে হলো বন্ধুদের সব জানানো উচিত। আজ রাফার এতটা খুশি লাগছে, সে কোনোভাবে প্রকাশ করতে পারছে না। খুশি মনে রেডি হতে লাগলো। ভার্সিটির হলেই থাকে সে। বাড়ি থেকে ভার্সিটির প্রায় 3 ঘন্টার রাস্তা, আসা যাওয়া অনেকটা সময়ের ব্যাপার, তাই হলেই ম্যানেজ করে নিচ্ছে। কিছু আনন্দ পেতে হলে কিছু স্বস্তি ত্যাগ করতে হয়। নিকষ কালো আধারে ঢাকা অন্তরিক্ষ, গরমে কোণঠাসা হয়ে পড়ার মতো অবস্থা হয়েছে রাফার। তার মধ্যে আজ সে শুভ্র শাড়িতে নিজেকে জড়িয়েছে। পার্ক থেকে আর হোস্টেলে ফিরে যায়নি। মায়ের কথা খুব মনে পড়ছিল, না জানি চলে এসেছে। বকা খাবে জানা সত্ত্বেও রিস্কটা নিয়েছে সে। কিছু কিছু বকাতে অসীম ভালোবাসা মেলে। ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে দেখতেই বুঝলো অনেকটা রাত হয়েছে। 9টা বাজতে কিছু সময় বাকি। কলিং বেল বাজানোর কয়েক সেকেন্ডের মাথায় দরজা খুলে গেল। রাফা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল সামনের ব্যক্তিটির ওপর। চোখ মুখ কুঁচকে নিল রাফার মা। এভাবে কেউ জড়িয়ে ধরে? কিছুক্ষণ বকাবকি করে রান্নাঘরে চলে গেলেন মিসেস রাবেয়া। অনেকদিন পর মেয়েটা এসেছে, ভালো মন্দ কিছু রান্না না করলে মায়ের মন যে তুষ্ট হবে কি করে। ঘণ্টাখানেক সময় লাগিয়ে গোসল নিল রাফা, তবুও কুলানো যাচ্ছিল না। গরম বরাবরের মতো একটু বেশি কিনা। রাত 10:30 বাজতেই রাফার মা মেয়েকে ডাকতে এলেন। রাফার খেতে ইচ্ছে না করলেও মায়ের হাতে খাবারের সুযোগ মিস করলো না। এবার একটু বিশ্রাম নেওয়া যাক, ফোনটাকে একটু গরম করা যাক, কথাটা ভেবেই রাফা হাসল। ফোনের প্রতি প্রচণ্ড আসক্ত রাফা। না খেয়ে থাকতে পারবে, কিন্তু ফোন ছাড়া এক দণ্ড সে থাকতে পারবে না। অথচ পড়াশোনার বেলায় খুব ফাঁকিবাজ। ওয়াইফাই কানেক্ট করতেই কয়েকটা নোটিফিকেশন ভেসে এলো। মেসেজগুলো সম্পূর্ণ উপেক্ষা করে কিছু একটা খুঁজছে সে। কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যেতে প্রাপ্তির খুশি মেলে রাফার চোখে মুখে। আমিরাতুন নিশা আইডিতে অনবরত স্ক্রল করছে সে। এটা তার নিত্যদিনের কাজ। দুস্থ নারী সমাজের জন্য এই নামটা বটবৃক্ষ। রাফার আদর্শ। বাবা মায়ের পর একমাত্র এই ব্যক্তিটাকেই সে অত্যন্ত শ্রদ্ধা করে, কারণ সততা, দৃঢ়তা, কঠোরতা। আবেগে সে তার নামও দিয়েছে একটা নেত্রীক্রাশ। আর সবার কাছে এটি মজার বিষয় হলেও রাফার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত 12টার পর বাড়ি ফিরল প্রত্যুষ। নিজের মাকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখে হালকা হাসল। হাজার ক্লান্ত থাকলেও বাড়ি ফিরে মায়ের সুশ্রী মুখশ্রী দেখলে অন্তর জুড়িয়ে যায় প্রত্যুষের। প্রত্যুষের মাও সারাদিন অপেক্ষা করে থাকে কখন ছেলেকে কাছে পাবে। কাজের ফাঁকে দুয়ার দেখা হলেও কথা বলার ফুসরত নেই। গল্পের বই হাতে বসে আছেন আমিরাতুন নিশা। প্রত্যুষের বাংলা সাহিত্যের প্রতি তেমন ঝোঁক নেই বললেই চলে, কিন্তু প্রত্যুষের মা কাজে থেকে বাড়ি ফিরে অবসর সময়টুকু বইয়ে ডুবে থাকে। গল্পের বই পড়লে নাকি জ্ঞান বাড়ে। কী জ্ঞান বাড়ে প্রত্যুষ ভেবে পায় না। তার ধারণা বাংলা সাহিত্য মানেই প্রেমের গল্প। তার লেখাপড়া ইংলিশ মিডিয়ামে ছিল। বড় বড় ইংরেজি সাহিত্য রপ্ত আছে, তবে বাংলাটা না। প্রত্যুষের বাবা প্রবীণ হাওলাদার এমপি থাকাকালীন অনেকটা কাজ হাতে নিয়েছিলেন, কত মানুষকে আশা দেখিয়েছিলেন। যখন পূরণ করার সময় হলো তখনই চলে গেলেন। স্বামীর অপূর্ণ স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে নিজেই স্বামীর আসনে বসলেন প্রত্যুষের মা আমিরাতুন নিসা। এরপর থেকে নতুন উদ্যমে পথ চলা শুরু। কিছুদিনের মাঝেই সবার প্রিয় আদর্শ হয়ে উঠলেন। যদিও ছেলের উপর সবটা ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে চেয়েছিলেন, ছেলে রাজি হয়নি। এখনও নাকি প্রত্যুষ বিজ্ঞ হতে পারেনি। অনেক কিছু শেখার আছে তার। শিখে নিক, সময় হলে নিজে থেকেই বলবে। মিসেস আমিরাতুন নিসা আর জোর করেননি, ছেলের ওপর পূর্ণ ভরসা আছে তার। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে প্রত্যুষ ফ্রেশ হতে গেল। গোসল নেওয়াটা যেন ফরজ হয়ে গিয়েছে।
গরমের জন্য তাকে দুবেলা গোসল করতে হয়, সকালে রাতে। তবুও মনে হয় দুপুরেও গোসল করতে পারলে নেহাত সময়টা মন্দ হতো না। ঝটপট গোসল সেরে খেতে গেল প্রত্যুষ। খিদেতে পেটের ভেতর গুরুম গুরুম শব্দ হচ্ছে। মা ছেলে খাওয়ার সময় কোনো কথাই বলে না। মূলত মিসেস আমিরাতুন নিসা কথা বলা পছন্দ করেন না। তবে আজ ছেলের সাথে গল্প করতে মন পুড়ছে। নিজের নিয়ম নিজে ভেঙে বলেই ফেলল, বয়স তো কম হচ্ছে না, বিয়ে করতে হবে না? চমকালো প্রত্যুষ। মিসেস আমিরাতুন নিসা হাসলেন। প্রত্যুষ মাকে চমৎকার হাসি উপহার দিয়ে বলল, দেখো, সে না আসতেই তোমার করার নিয়ম ভেঙে ফেলছ। একবার এসে পড়লে সকল নিয়ম ভেঙে ফেলবে। তার থেকে বরং বিয়ে না করাই ভালো। মিসেস আমিরাতুন নিসা ভুরু কুঁচকালেন। তার ছেলে কি বিয়ে না করার পণ করেছে নাকি? তা তো হতে দেয়া যায় না। আমি মজা করছি না ভোর, নতুন মানুষ এলে বাড়িটা প্রাণ পাবে। প্রত্যুষ আবার হাসল। মায়ের সব কথাতেই যেন আদর মাখা থাকে। এই যে ভোর বলে ডাকলো, প্রত্যুষের মন কতটা শীতল হলো সে নিজেও বলতে পারবে না। আমিও মজা করছি না মা। যারা আমাকে বিয়ে করতে চাইবে তারা নয় ক্ষমতার জন্য করবে, না হয় টাকার জন্য। কারণ কি জানো মা, একজন মেয়ে বিয়ের পর স্বামীর কাছে নিজের জন্য সময় চাইবে। সে আশা করবে স্বামীর সাথে ঘুরতে যেতে, সব সময় যেন স্বামী তার আশেপাশে থাকে। কিন্তু আমি আদৌ কি সময় দিতে পারবো? আর যারা এসব আশা করবে না তারা বিয়ের যোগ্য না মা। তো এইসব না ভেবে বিশ্রাম করো। ছেলের কথায় যুক্তি আছে ভেবেও দমে গেলেন না প্রত্যুষের মা। তার কাছেও পাল্টা যুক্তি আছে। কিছুটা নরম গলায় বলল, তুমি যখন বিয়ে করবে বউয়ের প্রতি আলাদা একটা দায়িত্ব থাকবে। পবিত্র এক সম্পর্ক গড়ে তুলবে। উপরওয়ালা তোমাদের মনে মায়া ঢেলে দিবে। তখন হাজারো ব্যস্ততায় প্রিয় মানুষটিকে সময় দিতে মন চাইবে। যারা রাজনীতি করে তারা কি বিয়ে করেনি, সংসার করছে না? মায়ের একরোখা জেদ দেখে প্রত্যুষ দমে গেল। এভাবে বোঝালে হবে না। সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়, আরেকটু গুছিয়ে নিতে হবে নিজেকে। আমার মা, আমি সেভাবে বলিনি। বিয়ে করব, তবে এখন নয়। আমি কিন্তু জানি বাবা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তোমরা একসাথে এতটা পথ থাকতে পেরেছ। কিন্তু যদি ভালোবাসা না থাকতো, পারতে? বিয়ের পর যদি মেয়েটিকে ভালোবাসতে না পারি, মেয়েটির জীবনটা শেষ হয়ে যাবে। কোনো শিক্ষক যেন তার ছাত্রীকে বোঝাচ্ছে, এভাবেই কথাগুলো বলল প্রত্যুষ। ছেলের মনের কথা ধরতে পেরে মিসেস আমিনাতুন নিসা হাসলেন। প্রত্যুষ মাথা চুলকে নিজেও খানিকটা হাসল। মিসেস আমিনাতুন নিসা হালকা কেশে বলে উঠল, এখন কি মাস জানো? চৈত্র মাস। চৈত্র মাস নিয়ে কবি রবীন্দ্রনাথ বলেছেন, প্রহর শেষের আলোয় রঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তোমার সর্বনাশের অপেক্ষায় রইলাম আমি, তবে আমিও খোঁজ করব। মায়ের উপর ভরসা আছে তো, যোগ্য কাউকে পছন্দ করব। মাথা নেড়ে সায় জানিয়ে নিজের ঘরে চলে গেল প্রত্যুষ। এবার মা তার বিয়ের ঘণ্টা বাজাবে নিশ্চিত। মা যে কোমর বেঁধে নেমেছে। মায়ের বলা কবিতাটা 2-3 বার আওড়ালো সে। কারোর চোখে নিজের সর্বনাশকে দেখতে পারবে প্রত্যুষ? আদৌ কি কারোর চোখে সর্বনাশ হয়, নাকি সম্পূর্ণ কবিতাটা মাত্রই? এবারের বসন্তটাও কি রঙহীন চলে যাবে? বসন্ত শীতের নির্জীব প্রকৃতিকে সহসা জাগিয়ে তুললেও ফাল্গুনের মাঝামাঝি সময় গ্রীষ্মকাল এসে পড়ে। চৈত্রের দিনগুলো তো অসহনীয় উত্তাপের সমারোহ। তবু চৈত্র মানে বসন্তের অপরূপ বৈভব। প্রকৃতির মাতাল আলোড়নের মাস চৈত্র। ফাল্গুনী বাহারে চাঞ্চল্য শেষে আসে চৈতালি উন্মত্ততা। ঝড়ো হাওয়ায় শিলাবৃষ্টি তছনছ করে প্রকৃতির খাঁখা রূপ। উতলা বাতাসের সঙ্গে বৃষ্টির মিলিত সঙ্গীতে ভিজে যায় নাগরিক জীবনের যাবতীয় বিন্যাস। চারিদিকে আমের মুকুলের মম গন্ধে হৃদয় ভরে যায়। বসন্ত দূত কুকিলের কুহুতানে চারিদিক সমাদৃত। সময়টা ভোর, কোলাহলহীন পরিবেশ, ভেজা প্রকৃতি। কালবৈশাখীর আগমন বার্তা নিয়ে এসেছিল রাতের ঝড়। বৃষ্টিতে প্রকৃতি সতেজ হয়ে উঠেছে। রাস্তা ধারে কৃষ্ণচূড়া গাছ মাথা চারা দিয়ে আছে। রক্তিম ফুলগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। বাসের জানালার ধারে বসে চৈত্রের সকালের মোহনীয় প্রকৃতি উপভোগ করছিল রাফা। গন্তব্য হোস্টেল। গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় আরামের ঘুমটা পায়ে ঠেলে সকাল সকাল বের হয়েছে। খানিকটা বিরক্ত হলেও এখন আর বিরক্ত বোধ নেই, বরং নয়নে ফুটে উঠেছে মুগ্ধতা। চোখ বন্ধ করে শ্বাস নিল রাফা।
হাতের ফোনটা টুং টুং শব্দ করে বেজে উঠতেই রাফা হালকা হাসল। কানে ইয়ারফোন গুছিয়ে ফোনটা রিসিভ করে গুনগুন করে গান গাইতে লাগলো, কারণ এখন তার ওপর দিয়ে বন্ধু মহলের কথার ঝড় বয়ে যাবে। কাল রাতে বাড়ি ফিরে কাউকে জানানো হয়নি, আজ কথা শুনতেই হবে। তোর আক্কেল তো কিছু নেই রাফা, আমাদের টেনশন হয় না। বললাম আমার সাথে থাক, তাও রাজি হলি না। এই রাশিটাকে বললাম রেখে আসতে, তাও রাজি হলো না। মালাকের কথায় তেতে উঠল রনি, আবার তাকে রশি বলে ডাকছে। অপ্রসন্ন কণ্ঠে বলে উঠল, এক থাপ্পড় দিয়ে বাপের নাম ভুলাই দিমু বেদ্যপ। আমার নাম রনি, নট রশি, মূর্খ। রশির কথায় একযোগে হেসে উঠল সবাই। নয়ন কলহাস্যে বলে উঠল, তুই রনি, তুই রশি, আবার তুই দড়ি, তুই কি কানা চোখ? রনির কথায় নয়ন চুপ হয়ে গেল। অন্যকে নিয়ে মজা করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। এদের ঝগড়া দেখে রিমা বেশ বিরক্ত, ধমকে উঠে বলল, চুপ করতো তোরা, রাফাকে কথা বলতে দে। সবাই চুপ হতেই রাফা হেসে উঠল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে কথা বলতে লাগলো। কতটা টেনশন হচ্ছিল। হঠাৎ করে মালাকের মনে এলো অ্যাসাইনমেন্টের কথা। সে বাদ দিয়ে আর কেউ যে করেনি ঢের জানে সে। মনে করিয়ে দেওয়ার জন্য বলল, কালকে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে মনে আছে কারো? সবার যেন এখনই মনে পড়ল। শুরু হয়ে গেল চেঁচামেচি, কখন শেষ করবে। সবার আলাদা আলাদা টপিক। একজনে রিল্যাক্সে বসে আছে। রাফা অ্যাসাইনমেন্ট করেনি, তবে তার চিন্তাও নেই, কাউকে দিয়ে করে নিবে। রাফার কোনো কথা না শুনে নয়ন বলল, কিরে রাফা, তুই কথা বলছিস না কেন? করা শেষ? নো টেনশন চক্ষু, সিনিয়র কোনো ভাইকে অনুরোধ করলেই করে দিবে, শুধু টেকনিক খাটাতে হবে। হাসির ফোয়ারা বয়ে গেল আবার। আর কোনো চিন্তা নেই। হাবিবা কিছুক্ষণ ভেবে রাফাকে বলল, রাফু, তুই যে এত চিল আসিস, জীবনে করবিটা কি? লক্ষ্য বলেও তো কিছু আছে, নিশ্চিত পরীক্ষায় ফেল করবি। রাফা শব্দ করে হেসে উঠল। সে যে বাসে বসে আছে খেয়ালই নেই। বন্ধু মহল এমনই, একবার কথা বলা শুরু হলে কারোর দিকে খেয়াল থাকে না। মাথায় হাত দিয়ে বসে আছে প্রত্যুষ। মাথায় রগগুলো ফুলে আছে মাথা ব্যথায়। রাতে দেরিতে ঘুমিয়েছে, আবার সকাল হতে না হতেই বের হতে হয়েছে তাকে। সিক্রেট কাজে যাচ্ছে বলে নিজের কোনো গাড়ি সে নেয়নি। ক্যাপ মাস্ক দিয়ে নিজেকে ঢেকে বাসে বসে আছে। এর মধ্যে আবার জুটেছে সামনের মেয়েটার হাসি বকবক। কিছু বলতেও পারছে না, আবার সহ্য হচ্ছে না। এত বিরক্তির মাঝেও প্রত্যুষ অবাক হতে বাধ্য হলো। মেয়েটা তার মার কথা বলছে। আমার জীবন নিয়ে তো আমার বাবাই ভাবে না, তুই কোন প্রেসিডেন্ট আসছিস রে? আমার জীবনের একটাই লক্ষ্য হলো আমার নেত্রী ক্রাশ মিসেস আমিনাতুন নিসার সাথে তার পছন্দের কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া। আমি জানি এটা বোকামো, কিন্তু জানিস তো কিছু কিছু স্বপ্ন আমাদের ভেতর থেকে স্ট্রং করে, নিজের একান্তিক লক্ষ্যটা অর্জন করতে প্রেরণা যোগায়। একদিন দেখিস আমার বাবার হেল্প ছাড়াই আমি আমার লক্ষ্য অর্জনে সক্ষম হব। তখন তোরাই এই মোবাশিরা রাফার পেছন পেছন ঘুরবি। এখন ফোন রাখ, ভার্সিটি দেখা হবে। কথাগুলো বলেই রাফা বাস থামাতে বলল। ছোট ছোট পা ফেলে নেমে গেল। পেছনে যে কেউ অবাকের সীমা অতিক্রম করে তারই গমন পথের দিকে তাকিয়ে আছে সে কি জানে? জানলে হয়তো একবার পেছনে তাকাতো। প্রত্যুষ রাফার মুখটা দেখতে গিয়েও পারল না। তার আগে মেয়েটা নেমে গেল। সবার চাওয়া ছবি ওঠা, কথা বলা, একসাথে চা খাওয়া এরকম হয়, কিন্তু এই মেয়েটার চাওয়া সত্যি ইউনিক, ইমপ্রেসিভ। আবার নামও দিয়েছে নেত্রী ক্রাশ। নামটা বেশ মজার আছে। হুট করেই তার মনে হলো মেয়েটা নিজের নাম বলেছে, মোবাশিরা রাফা। নামটা মস্তিষ্কে গেঁথে নিল। সে দেখতে চায় মেয়েটি তার লক্ষ্যে পৌঁছাতে পারে কি না। না পারলে সেই ইচ্ছেটা পূরণ করবে। ভার্সিটিতে আসতে না আসতে বিব্রত পরিস্থিতির মুখোমুখি হতে হবে কশ্চিনকালেও ভাবেনি রাফা। এই নিবিড়টার হঠাৎ কি হলো? প্রেম উথলে পড়ছে যেন। ভার্সিটিতে পা রাখতে নিবিড় আবার প্রপোজ করে রাফাকে। রাফা হাসি মুখে তাকে রিজেক্ট করে চলে এসেছে ক্যান্টিনে। হলের খাবার খেতে পারে না রাফা। একসাথে অনেকজনের জন্য রান্না হয় বলে তেমন ভালো হয় না। তাই সকালে এসে মজা করে সিঙ্গারা খায় সে। আজও তার ব্যতিক্রম হয়নি, শুধু ব্যতিক্রম একটাই, সবার অদ্ভুত চাহনি। সবাই কেমন করে তাকে দেখছে। ব্যাপারটা প্রথমে তাকে বিব্রত করলেও পেটের গুরুম গুরুম শব্দে খাওয়ায় মন দেয় সে। ভালোই বুঝতে পারছে ব্যাপারটা। নিবিড়কে চিনে না ভার্সিটির এমন কেউ নেই। সিনিয়র, তার উপর রাজনীতির সাথে যুক্ত। সবার নিবিড় ভাইকে রিজেক্ট করেছে, কম বড় কথা নয়। রাফা হাসল। নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে প্রায়োরিটি।
আরও কয়েক মিনিট সময় অতিবাহিত হতেই হাজির হলো বন্ধু মহল। সবার দৃষ্টি পাংশেটে। রাফা প্রথমে খেয়াল না করলেও সবাই ইতস্তত ভাব দেখে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কিরে, বদহজম হয়েছে? নড়াচড়া করছিস কেন? রাফা, তুই মনে হয় ফেঁসে গেছিস। নিবিড় ভাই সারা ভার্সিটি ছড়িয়েছে তুই ওর প্রেমিকা হবি, তোকে ভালোবাসে, তাই কেউ যদি তোর দিকে চোখ দেয় শরীরের হাড্ডি সব আলাদা করে দিবে। রিমা ভয় ভয় নিয়ে কথাটা বলল। সে জানে রাফা যেমন রাগী তেমনি জেদি। এখন রাগ করে কোনো জেদ চেপে বসলে কাজটা না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। ও আচ্ছা, গোয়েন্দাগিরি করে আর কি খবর বের করলি? রাফার এই সহজ ভাবটাই কেউ মেনে নিতে পারছে না। এই মেয়ের মনে কি চলছে কে জানে। মালাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। সে ভাবছে অন্য কথা, রিজেক্ট হয়ে নিবিড় আবার রাফার ক্ষতি করবে না তো? ওদের দিয়ে বিশ্বাস নেই। স্বার্থ হাসিল না হলে খারাপের সীমা অতিক্রম করতে পারে। সবার চিন্তিত মুখ দেখে রাফা মুচকি হেসে সামনে রাখা সসের বোতলটা মুখের সামনে মাইকের মতন ধরে বলে উঠল, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এইমাত্র পাওয়া খবরে জানতে পারলাম ভার্সিটির সিনিয়র নিবিড় ভাই প্রথম বর্ষে পড়া একটি সাধারণ মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, ডেশিং নিবিড় ভাইকে রাফা নামের সুপার কিউট মেয়েটি কৌশলে রিজেক্ট করে দিয়েছে। এই নিয়ে চিন্তিত রাফার বন্ধু মহল। বাকি কথা জানবেন ভার্সিটির প্রতিনিধি রশি ওরফে রনির কাছে। রশি, আপনি পরবর্তীতে আপডেট দিন। নামের বিকৃতি ঘটানোয় রনি রেগে গেলেও মজা মিস করতে চাইল না। পাশে রাখা মিনারেল ওয়াটারের বোতল মুখের সামনে ধরে বলে উঠল, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস চাপা, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ভার্সিটিতে এসে যা দেখেছি, রাফা নামের মেয়েটির জন্য নিবিড় ভাই বেপরোয়া হয়ে আছে। সবাইকে রাফার থেকে দূরে থাকার নির্দেশ দিচ্ছে। এতে করে আমার মনে হয় মেয়েটির বিয়ে হবে না। হয়তো দেখা যাবে বিয়ের দিন মেয়ে কিডন্যাপের ব্যাপার ঘটল। ব্যাপারটা ইন্টারেস্টিং হলেও মজাদার নয়। পরবর্তী খবর, আমাদের ভার্সিটির ভেতরকার প্রতিনিধি যে এক চোখ দিয়ে দেখে সব বলবে কানা, চক্ষু ওরফে নয়নের থেকে জানবেন। ধন্যবাদ। শুরু হলো হাসির প্রতিযোগিতা। কানা চক্ষু বলায় নয়ন রনির পিঠে গুড়ুম করে কিল বসিয়ে দিয়ে একদৌড়ে ক্যান্টিন ছেড়ে বাইরে চলে গেল। যে সে মায়ের খেতে চাওয়ার মানেই হয় না। মিনিট পাঁচেক পরে আবার হাজির হলো সাথে করে পেয়ারা ভর্তা নিয়ে। হামলে পড়ে খেতে লাগলো সবাই। খাওয়া শেষে রাফা সতর্ক দৃষ্টি ফেলে চারপাশ দেখে নিল। এখন আর কেউ তাকিয়ে নেই। চাপা স্বরে বলল, শোন, নিবিড় যেমন শুরু করেছে মনে হয় না থামবে। ওর জেদ চেপেছে সবার সামনে রিজেক্ট করায়। আমি মোটেও ভয় পাচ্ছি না, কিন্তু ভার্সিটির বাইরে ও আমার কিছুই করতে পারবে না। তবে ভার্সিটির ভেতর করতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। একা একা কোথাও যাবি না কেউ। আমি চিন্তা করছি আনিকাকে নিয়ে। ও নিবিড়ের জন্য পাগল, জানিস তো। ভার্সিটি এসে যদি শোনে তোর কথা, তোকে অপদস্থ করতে উঠে পড়ে লাগবে। হাবিবার কথায় সবার মনেই ভীতির সৃষ্টি হলো। মেয়েটার কথা ভুলে বসেছিল, কিন্তু রাফার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। অ্যাসাইনমেন্ট বের করতে করতে বলল, ভুলে যাস না আমি কার মেয়ে। নেহাত আমার বাবা একটু কিপটে, আর আমি বড়লোকি ভাব নিতে পছন্দ করি না। আমি একাই যথেষ্ট মিস আনিকাকে শায়েস্তা করতে। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করে অবশ্যই বাবার সাহায্য নিতে হবে, কারণ আমি এখন তার পরিচয়ে বেঁচে আছি। কিছু হলে তারই হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্যান্টিন ত্যাগ করলো। এখন সন্ধান মেধাবী 2-3টা সিনিয়রের, যে ওদের অ্যাসাইনমেন্ট করে দিবে। সিনিয়র আড্ডাখানায় দাঁড়াতেই সবার চোখ ওদের দিকেই পড়ল। চোখে চোখে কথা বলে এড়িয়ে গেল ওরা। সবচেয়ে মেধাবী ছাত্র তুষারকে দেখে রাফা বলে উঠল, তুষার ভাইয়া, প্লিজ হেল্প। তুষার আড্ডা থেকে উঠে ওদের সামনে আসলো। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে উঠল, কি হেল্প লাগবে? ভাইয়া জানেন তো আনোয়ার স্যার কেমন তারা? অ্যাসাইনমেন্ট দিয়েছে কিন্তু একটু বুঝি না, প্লিজ বুঝিয়ে দেবেন। রাফার মুখের দিকে তাকিয়ে বেশ মায়া হলো তুষারের। হলরুমে আসতে বলে চলে গেল সে। রাফার দেখা দেখি মালাক বাদে চারজনকে ধরেও হলরুমে নিয়ে গেল। এখন শুধু আরেকটু কষ্ট করলেই হয়ে যাবে। তুষার সে কখন থেকে রাফাকে বোঝানোর চেষ্টা করছে, অথচ মেয়েটা হা হা করলেও বুঝতে পারেনি। বেশ বিরক্ত হয়ে তুষার বলে উঠল, তোমার বুঝতে হবে না, আমি আজকে রাতে করে রাখবো, কালকে নিয়ে নিও। রাফাকে আর পায়কে দাঁত কেলিয়ে হেসে এক ছুটে বেরিয়ে গেছে। বুদ্ধিমান তুষারের আর বুঝতে বাকি রইল না
সবটাই বিচ্ছুদের প্ল্যান। হাসি পেল তার। গ্যাংয়ের সবগুলো মানুষ খুব মিষ্টি, বাচ্চাদের মতোই ভালো লেগেছে তার। বসন্ত ঋতুতে প্রকৃতির কাছে নিরাপত্তা পেয়ে মানুষ বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদির আয়োজন করে। বিভিন্ন স্থানে শুরু হয় ধর্মসভা। উন্মুক্ত স্থানে হরেক রকমের জিনিস নিয়ে বসে দোকানপাট। দ্বিধাহীনভাবে অন্যকে আনন্দ দিয়ে যায়। এমন এক স্থান থেকেই ফিরেছে প্রত্যুষ। সময়টা তার ভালোই কেটেছে, মনটা অনেকটা ফ্রেশ। রাত প্রায় 11:30টার মতো বাজে। প্রত্যেক রাতে দেরি করে ঘুমানোর ফলে আজও ঘুম আসছে না, ভালো লাগছে না। কি করা যায়, ফোনটা হাতে নিয়ে ভাবলো কাজিনদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। সময় তো একদমই পায় না, আজ একটু পেয়েছে, কাজে লাগাক। যেইভাবে সেই কাজ, অনলাইনে ঢুকে দেখতে পেল সবাই অ্যাক্টিভ। ঠোঁটের কোণে হাসি ফুটল। সে ব্যস্ত থাকে বলে কেউ তেমন মেসেজ করে না, তবে ফোন করে আবদার ঠিকই করে একটু সময় দেওয়ার। কাজিন গ্রুপে ফোন দিতেই সাথে সাথে কাজিনগুলো অ্যাড হলো। শুরু হলো কথা বলা। সময় গড়িয়ে গেল অনেকটা, কথা যেন শেষই হচ্ছে না। প্রত্যুষ বলছে কম, শুনছে বেশি। সবচেয়ে বেশি কথা বলা প্রাণী দুটোকে চুপ থাকতে দেখে প্রত্যুষ বলল, তুষার, মারিয়া, চুপ করে আসিস কেন? ভাইয়ের কথায় তুষার হতাশার শ্বাস ফেলে বলল, ভাই আর বলবো কি না, প্যারাজে পড়ছি। ফাইনাল ইয়ারে উঠে ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। তুষারের কথায় সবাই আগ্রহ পেল। প্রেম করছে নাকি ছেলে? প্রত্যুষের সমবয়সী অনিক বলল, কিরে, প্রেম করছিস নাকি? সম্পর্কের প্রত্যুষের মামাতো ভাই অনিক প্রাইভেট কোম্পানিতে জব করে। প্রত্যুষের এক মামা, দুই খালা। তুষার হলো প্রত্যুষের বড় খালার ছেলে। যমজ বোন মারিয়া, দুজনে অনার্স ফাইনাল ইয়ার। ছোট খালার ছেলে অভি অনার্স থার্ড ইয়ার। চাচাতো এক বোন আছে, ইন্টার প্রথম বর্ষে পড়ে। তাকে গ্রুপে অ্যাড করা হয়নি ছোট বলে। অনিকের কথা শুনে তুষার হাই তুলে বলল, প্রেম করার বয়স হয় নাই আমার। ভোলা ভালা একটা কিউটে মেয়ে গ্যাং নিয়ে এসে বললে অ্যাসাইনমেন্ট বুঝে না। আমি নিম্নে আধা ঘন্টা এক টপিক বুঝিয়েছি, শুধু শুধু হুম হুম করে। পরে ধরলে পারে না। আমি বিরক্ত হয়ে বলছি আমি করে দেব। ওমা, মেয়ে দাঁত কিলিয়ে দৌড়ে চলে গেল, মানে কৌশলে ট্রাপে ফেলেছে আমাকে। মারিয়ে নিয়েছে মেয়েটার বন্ধু রিমার। হো হো হাসির শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। প্রত্যুষ হালকা হাসল। এমন কত শত দুষ্টুমি করেছে ইন্টার থাকতে। ভাইয়ের কথায় মারিয়া কাঁদো কণ্ঠে বলে উঠল, সবগুলো বজ্জাতের হাড্ডি। আমরা কি পাজি ছিলাম তার থেকে শতগুণ বেশি। করে দিব না বলছি। কাঁদো মুখ করে বলল, আপু করে দাও, আমার বিয়েতে তোমাকে দাওয়াত দেব। আল্লাহ জানে ওই মেয়ে কার কপালে কি লেখা আছে। ছেলেটার জন্য আফসোস হচ্ছে। আল্লাহ জানে ওই মেয়েটা কার কপালে লেখা আছে। ছেলেটার জন্য আফসোস হচ্ছে। মারিয়ার কথা শুনে খুক খুক করে কেসে ওঠে অনিক। নাম শুনে সে বুঝতে পেরেছে এটা তার সাদা হরিণ ছাড়া কেউ না। অনিকের কাশিতে সবাই সন্দেহ করলেও তুষারের কথায় সবাই অনিককে ছেড়ে তার দিকে মন দেয়। এই মেয়ে কী বলে জানিস? সে নাকি খুব ছোট, বড় হয়ে আমার ছেলেমেয়েদের হেল্প করে শোধ করে দিবে। ভাবা যায়। নামটা যেন কি? ও রাফা। মেয়েটা কিউট আছে। রাফা নামটা দুবার আওড়ালো প্রত্যুষ। কোথায় শুনেছে, বাসের কথাটা মনে পড়ে গেল তার। কাজের জন্য তো ভুলে গিয়েছিল। সে ভেবেছিল মেয়েটা তুষারদের ভার্সিটিতেই পড়ে। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল। মেয়েটাকে সে একবার হলেও দেখবে। নিজের ভাবনার ওপর নিজে অবাক। তবে ভালো লাগছে প্রত্যুষের। কিছু কিছু পরিবর্তন সুখ এনে দেয়। কাউকে কিছু না বলেই কল কেটে ডাটা অফ করে দিল সে। ঘুমাবে এখন। প্রত্যুষের ব্যবহারে অবাক হলো না কেউ। এমনই স্বভাব ছেলেটার। নিজের মতোই কথা বলতে লাগলো। সময় পেরিয়ে দুপ্রহর কেটে যেতেই ঘুমে ঢলে পড়ল সবাই। সকালে উঠতে হবে, আবার ব্যস্ত জীবন শুরু। নিস্তব্ধ প্রকৃতি, কোলাহলযুক্ত পরিবেশ। বেশ খানিকটা সময় হয়েছে সূর্যের বাড়ি ফেরার। তেজস্বী রূপের ছটা যেন এখনও রয়ে গেছে। আকাশের বুকে থাকতে না দেওয়ায় সূর্যের উত্তাপে অভিমানে ভুগছে নাগরিক। হাঁসফাঁস করতে করতে সময় যাচ্ছে। মৃদু বাতাসের দেখা মেলেনি। সরু রাস্তায় পড়ে থাকা পাতাগুলো খসখস শব্দে অন্যরকম ভীতি মনে হচ্ছে। রাস্তার পাশ ঘেঁষে হেঁটে চলছে রাফা। গিয়েছিল বাচ্চাদের পড়াতে। হল থেকে 30 টাকা ভাড়া লাগে যেতে। বিনা বেতনে পড়িয়ে আসে রাফা। ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। একটা রিক্সা অটো দাঁড়াচ্ছে না, তাই পা চালিয়ে হাঁটছে সে। সতর্ক চোখে এদিক ওদিক তাকাচ্ছেও। একবার ভাবলো নয়নকে ফোন দিবে, ওর বাড়ি কাছেই। আবার ভাবলো একটুর জন্য কষ্ট করানোর কোনো দরকার নেই।
তবে নিজ সেফটির জন্য রাফা ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস আছে কিনা দেখে নিল। সব ঠিকঠাক আছে দেখেই ভয়ের মাঝেও হাসি ফুটল মুখে। আরও কিছুক্ষণ হাঁটার পর সিএনজি দেখতে পেয়ে রাফা এক প্রকার দৌড়েই গেল। ভাড়া বেশি চাইলেও সমস্যা নেই, এখন তার একটাই উদ্দেশ্য হলো পৌঁছানো। 8টার পর আবার গেট বন্ধ করে দিবে। রাফাকে দেখেই গাড়িওয়ালা এক কথায় রাজি হয়ে গেল। কিছুটা ইতস্তত নিয়ে উঠে বসলো সে। ভালো লাগছে না তার। ডাটা অন থাকায় ফোন লাগালো গ্রুপে, উদ্দেশ্য কিছু একটা। রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল প্রত্যুষ। খানিকটা রেগেই ঝাড়ি দিচ্ছে সে। চোখে মুখে রাগ ফুটে উঠেছে কিছুটা। এর মধ্যে একা একটা মেয়েকে সিএনজিতে বসে থাকতে দেখে প্রত্যুষ ফোন রেখে এগিয়ে আসে। এই তো কিছুক্ষণ আগে একটা ছেলে এসেছিল, কই তাকে তো সার্ভিস দিল না। গাড়িওয়ালার উদ্দেশ্য যে খুব একটা ভালো না বুঝতে সময় লাগলো না প্রত্যুষের। গাড়ি ছাড়ার আগেই চালকের পাশে বসে পড়ল। তেতে উঠতে গিয়েও প্রত্যুষের ভুরু কুঁচকানো দেখে থেমে গেল। যুবকের রক্ত একটু বেশি গরম থাকে। চলতে শুরু করলো গাড়ি। অন্যদিকে রাফা, সে তো ফোনে কথা বলতে ব্যস্ত। নয়ন, তোদের বাড়ি আসতেছি, মাকে বল বরণডালা সাজিয়ে রাখতে। পেছনে তাকাতে গিয়েও তাকালো না প্রত্যুষ। কণ্ঠটা তার পরিচিত লাগছে, যদিও দিনে হাজার খানেক মানুষের কণ্ঠ শুনতে হয়, তবে যে মানুষটাকে নিয়ে বেশি ভাবা হয় তার কণ্ঠ চিনতে সমস্যা হয় না। সে একবার শুনলেই কি, রাফার কথায় নয়ন ভরে ঢোক গেলে এ মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, মাথায় দুষ্টবুদ্ধি চাপলেই হলো। তার মাঝে কড়া, তার কথা তো বিশ্বাস করবি না, উল্টো জুতো পেটা করবে। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, বোন তুই আমার ধর্মের বোন, আমি সারা জীবন তোর চাকরগিরি করে যাব, প্লিজ তবু নিজের শয়তানি প্ল্যান আমার উপর খাটাস না। সবার হাসির শব্দ শুনতে নয়ন রেগে গেল। কেন যে বন্ধু মহলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে। রাফাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠল, তোর গাল আমার জুতা, তোর পিঠ আমার ঘুতো। রাফা নয়নকে পাল্টা জবাব দিয়েই হো হো করে হেসে উঠল, কারণ এরপর যেটা বলবে সেটা শুনলেই তার খালি হাসি পায়। ওদের কথা শেষ হতে না হতেই রনি চেঁচিয়ে বলে উঠল, তোর পা আমার কাতুকুতু। আজকে বলতে দেরি, রনি যেন বিশ্বজয় করে ফেলেছে এমন উল্লাস করতে লাগলো। অন্যদিকে রাফার মনে হচ্ছে তার পায়ে কেউ সুরসুরি দিচ্ছে। কাতুকুতু নামটা শুনলে বা মনে হলেই তার সারাশরীর সুরসুর করে। প্রত্যুষ নিজেও শব্দহীন হাসল। এমন কথা শোনেনি সে কখনো। কিন্তু রাফার আচরণটাই সে বুঝতে পারল না। অন্যদিকে রিমা রনির উল্লাসটাকে বানচাল করতে চাপা রাগনি বলে উঠল, তোর মুখ আমার ছাতু। রনির মুখটা এই একটুখানি হয়ে গেল। ছাতু জিনিসটা তার জন্য জঘন্য লাগে। রিমার প্রিয় খাবার এটা, গম গুঁড়ো করে এটি বানানো হয়। রিমার হাতেই খেয়েছিল প্রথম। এরপর থেকে শুনতে পারে না ছাতু নাম, আবার হাসির শব্দ। হঠাৎ করে রাফা খেয়াল করলো সিএনজি চালক একটু পরপর তার দিকে তাকাচ্ছে। রাফা নিজেকে একবার দেখে নিল, না সব ঠিকঠাক। মুখে মাস্ক পরা, চোখ রাঙিয়ে চালকের দিকে তাকালো রাফা। খুব একটা সুবিধা হলো না, চালক তার চোখ রাঙানোকে পাত্তাই দিল না। রাফা একবার ফোনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। খানিক চেঁচিয়ে বলে উঠল, এই এই মামা গাড়ি থামান। আকস্মিক চিৎকারে প্রত্যুষ নিজেও ঘাবড়ে গেছে। বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখল মেয়েটা নেমে যাচ্ছে, আর তাকালো না সে। রাফাকে পেছন দিক যেতে দেখে চালক চেঁচিয়ে বলে উঠল, এই আফা, ভাড়া না দিয়ে কই যান, ভাড়া দেন আমার। রাফা বিরক্তি দৃষ্টি ফেলে গাড়ির নাম্বারটা নোট করে নিয়ে আবার গাড়িতে বসে পড়ল। চালক হা হয়ে তাকিয়ে আছে। তা দেখে রাফা বলল, দেখা শেষ হলে গাড়ি ছাড়েন মামা। আর আমি আপনাকে বললাম মামা, আপনি আফা কইলেন কেন? বেডা, আমাকে আপনার বোনের বয়সী মনে হয়, গাড়ি চালান। চালক কিছুটা রাগ নিয়ে গাড়ি ছাড়ল। মেয়ের সাহস কত, তাকে চোখ রাঙায়। একবার বাগে পাই মজা বোঝাবে। কথা ভেবে হাসল চালক। রাফা খানিকটা জোরে বলে উঠল, এই রশি, তোর বড় ভাই পুলিশ না? শোন, আমি টিউশন করিয়ে বাড়ি যাচ্ছি। পরনে ধূসর ফ্রক, মাথায় হিজাব পরা। তোদের কাছে তো ছবি আছে, একটা সিএনজির নাম্বার দিচ্ছি, তোর ভাইয়ের কাছে জিডি কর। কাল আমাকে সই সালামতে না পেলে এই সিএনজি চালকদের ধরে সোজা ফাঁসির মঞ্চে উল্টো ঝুলিয়ে রেখে ব্যাটার টাক মাথায় কয়েকশো বাড়ি দিয়ে আকাশে পাঠিয়ে দিবি। সিএনজি চালক ভয় পেয়ে আর রাফার দিকে তাকানোর সাহস পেল না। মাথায় খারাপ চিন্তা থাকলেও ঝেড়ে ফেলল, এই মেয়ে সাধারণ কেউ না। কথাটি বলে রাফা নিঃশব্দে হাসল। বন্ধু মহল হাসতে পারল না, বরং একরাশ চিন্তা এসে ভর করল। নয়ন তড়িঘড়ি করে বলে উঠল, রাফু তুই কোথায় আছিস? ঠিক আছিস? আমাকে একটা ফোন দিলে কি হতো? তোর এই অতিরিক্ত পাকনামি আমি পছন্দ করি না।
খারাপ কিছু একবার হয়ে গেলে উঠে আসবে না, তাই সবসময় বেশি সাহসগিরি দেখাতে নেই। চাপা রাগ প্রকাশ পাচ্ছে নয়নের কথায়, সাথে ভয়। রাফা তৃপ্তির হাসি দিল। রনি পরিস্থিতিটা বুঝে বলে উঠল, দাঁড়া, আমি এখনই ভাইয়ের কাছে যাচ্ছি। কেবলই ফিরল থানা থেকে, তখনই সিএনজি চালক চেঁচিয়ে বলে উঠল, মা, আপনার হোস্টেলে এসে গেছে, নামেন নামেন। এবার শব্দ করেই হাসল সবাই, চিন্তামুক্ত। রাফা গাড়ি থেকে নামতেই দারোয়ান চাচা দৌড়ে এলেন। 8টার বেশি বেজে গেছে, অপেক্ষা করছিলেন রাফার জন্যই। রাফা দারোয়ানকে দেখে মিষ্টি করে বলল, চাচা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করার জন্য, না হলে আজ কী হতো। আর বলো না, বাচ্চারা আজ আসতেই দিতে চাইল না। আর এমন হবে না, প্রমিস। দারোয়ান চাচা কিছু বলল না, শুধু হেসে মাথা নাড়ালেন। এবার রাফা টাকা বের করে চালককে দিতে দিতে বলল, আজকের রাতের কথা মনে থাকলে আর কখনো এমন করবি না। তোর গাড়ির নম্বর ভাইয়ের কাছে দিয়ে রাখবো। এই রোডে কোনো মেয়ের ক্ষতি হলেই তুই শেষ। আর হ্যাঁ, মুবাশশিরা রাফা নামটা মনে রাখবি, হঠাৎ একদিন তোকে চমকে দিব। রাফা দারোয়ানের সাথে হেঁটে চলে গেল। সিএনজি চালক সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে রাফার দৃষ্টি সীমার বাইরে চলে গেল। আর জীবনে এমন কিছু ভাববেও না। অন্যদিকে প্রত্যুষ, সে তো অনেক বড় ধাক্কা খেয়েছে। আবার সে মেয়েটি, মুবাশশিরা রাফা। মেয়েটির করা কাণ্ডগুলো মনে করে হাসল প্রত্যুষ। মেয়েটির প্রতি কৌতূহল বেড়েই চলছে যেন। কিভাবে চালককে টাইট দিল, কথাগুলো ভেবে প্রত্যুষের মুখে একটা কথাই বের হলো, সাংঘাতিক। আজ যে বাইরে থাকতে ভালো লাগলো না প্রত্যুষের, কাজেও মন বসছে না, কিছুই ভালো লাগছে না। প্রচণ্ড হতাশে তাই বাড়িতেই ফিরে এলো। মায়ের সাথে থাকলে ভালো লাগবে, এত তাড়াতাড়ি ছেলেকে দেখে মিসেস আমিরাতুন্নিসা অবাক হলেন। তবে প্রশ্ন করলেন না, অযাচিত হবে, বরং আদর করে ছেলের জন্য পছন্দের মিষ্টান্ন ক্ষীর রান্না করলেন। প্রত্যুষ তো ঘ্রাণ পেয়ে রান্নাঘরে ছুটে এসেছে। মিসেস আমিরাতুন্নিসা হাসলেন। তার কাছে থাকলেই ছেলেটা বাচ্চা হয়ে যায়। নিজের হাতেই খাইয়ে দিলেন যত্ন করে। তৃপ্তি নিয়ে খেলো প্রত্যুষ। মায়ের কোলের ওপর শুয়ে রইল চোখ বন্ধ করে। হঠাৎ ভেসে আসলো মুবাশশিরা রাফা নামক মেয়েটার অন্ধকারাচ্ছন্ন মুখশ্রী। ফট করে চোখ খুলে উঠে বসল। কিছুটা উচ্ছ্বাস নিয়ে বলল, জানো মা, আমি একটা মেয়েকে চিনি। যে ছেলের কথা শেষ হতে না দিতেই মিসেস আমিরাতুন্নিসা দ্বিগুণ কৌতূহল নিয়ে বলে উঠল, মেয়ে? মেয়ে মানে আমার ছেলের কি চরিত্রের সর্বনাশ হলো? উফ মা, বলতে তো দিবে। তোমার ছেলের চরিত্রের সর্বনাশ এত সহজে হবে না। মিসেস আমিরাতুন্নিসা হতাশ নিঃশ্বাস ফেললেন। ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। প্রত্যুষ কৌতূহলী স্বরে বলল, একটা মেয়ের জীবনের একমাত্র লক্ষ্য হলো নেত্রী আমিরাতুন্নিসার সাথে তার পছন্দের কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া। ইন্টারেস্টিং না ব্যাপারটা? প্রত্যুষের কথায় চমকালেন মিসেস আমিরাতুন্নিসা। মনে মনে কিছু একটা ভেবে বললেন, মেয়েটার নাম কি? মায়ের দিকে তাকালো প্রত্যুষ। ভাবল মা তার বিয়ের জন্যই মেয়ের নাম জানতে চাইছে, তাই ইতস্তত করে বলল, আমি নাম জানবো কি করে? মেয়েটি বাসের মধ্যে বন্ধুদের বলছিল, তখনই শুনেছি। কে না কে, নাম জিজ্ঞেস করিনি। তুমি মিথ্যা কথা বলতে পারো না ভোর, বিশেষ করে আমার সামনে। হার মেনে নিল প্রত্যুষ। হতাশ কণ্ঠে বলে উঠল, মুবাশশিরা রাফা, তুষারদের ভার্সিটিতেই পড়ে, ফার্স্ট ইয়ার। মেয়েটা ছোট, আম্মুতেই উল্টাপাল্টা কিছু ভেবো না। চুপ করে রইলেন মিসেস আমিরাতুন্নিসা। কিছুক্ষণ পর ফিক করে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, তোমার বাবা যখন মাস্টার্সে পড়ে, তখন আমি ইন্টার প্রথম বর্ষে। সো ছোটোর দোহাই দিও না আব্বা। উফ আম্মু, তোমাকে বলাই ভুল হয়েছে। এখন শুরু হলো, যত কথা নেই তোমার সাথে। বিয়ে যে মানুষ কেন করে? অপ্রসন্ন কণ্ঠে কথাগুলো বলেই নিজের ঘরে চলে গেল প্রত্যুষ। মিসেস আমিরাতুন্নিসা খিলখিলি হেসে উঠল। দারুণ মজা পেয়েছে যেন। নিজের ঘরে গিয়ে প্রত্যুষ নিজও হালকা হাসল। মাকে হাসি খুশি দেখতে ভালো লাগে। মেয়েটার খোঁজ নিতে হবে ভেবে তুষারকে ফোন দিতে গিয়েও দিল না। অন্য কিছু ভেবে বসবে আবার। কৌশলে শুনতে হবে। কাল রাতের মতো আজকেও গ্রুপ কল দিল। সবে এক প্রকার লুফে নিল সুযোগটা। জমিয়ে রাখা কথাগুলো বলতে লাগলো। প্রত্যুষ কিছুক্ষণ ভেবে বলল, তুষার, রাফা মেয়েটা হোস্টেলেই থাকে? বিস্ফোরণ বয়ে গেল যেন। প্রত্যুষ কোনো মেয়ের কথা জিজ্ঞেস করছে? ভাবা যায় এগুলো? বিরক্তিতে চ উচ্চারণের মতো শব্দ করে হাত দিয়ে কপাল ঘষল প্রত্যুষ। রেশানল কণ্ঠে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, দরকারি জিজ্ঞেস করছি। হা করা মুখটা সবে বন্ধ করে নিল। তুষার আমতা আমতা করে বলল,
মনে হয় তো তাই। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছো কেন? কেন জিজ্ঞেস করেছে মনে হতে ফিক করে হাসল প্রত্যুষ। ঘটনাগুলো যেন আবার চোখের সামনে ভেসে উঠল। মেয়েটা সাংঘাতিক। কথাটা বলে গাড়ির বিষয়টা সবাইকে বলল। শুরু হলো হাসাহাসি। অনেকক্ষণ টপিকটা নিয়ে মজা হলো। তুষার নিচু স্বরে বলল, আজকে অ্যাসাইনমেন্ট নিতে এসেছে কি নিয়ে জানো? ললিপপ। বলে কি? ভাইয়া ধরেন আপনার খুব কথা বলতে ইচ্ছে করছে কিন্তু মানুষ নেই, তখন কি করবেন? আমি বলছি, ললিপপ মুখে দিয়ে ঠোঁট নাড়াতে থাকবেন। ভাববেন আপনার পূর্ণিমার পর আমাবস্যার মতো গল্পনের সাথে কথা বলছেন। তুষারের কথা শেষ হতে অনেক কৌতূহলী কণ্ঠে বলল, মারিয়া, তুই যারটা করেছিস ওই মেয়েটা কেমন? মারিয়া হতাশ অপ্রসন্ন কণ্ঠে বলল, আমাকে বলে আপু, আপনার জন্য দোয়া করে দিচ্ছি, খুব শীঘ্রই প্রেমে পড়বেন। আর আপনার বপ্পেন আপনার কথায় উঠবে আর বসবে, যেমনটা আমার বপ্পেন করে। অনিকের মনে হলো যক্ষা হয়েছে। খুক খুক করে কাশতে কাশতে কথাই বলতে পারছে না। সবার কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগলো। চেপে ধরে আজ কথা বের করেই ছাড়বে। অনিক ভাবছে তার ইজ্জত শেষ। সাদা হরিণ যেভাবে তার নামে বলেছে, একবার যদি কেউ জানতে পারে টিস করতে করতে শেষ করে ফেলবে। তার থেকে বরং কেটে পড়ায় ভালো। সবসময় কি আর নিজের ভাবনা মতো হয়? খবরদার ভাইয়া, পালানোর চেষ্টা করলেই মামাকে গিয়ে সব বলবো। দমে গেল অনিক। আমতা আমতা করে বলে উঠল, সাদা হরিণের কথা বলছিলাম না, মানে আমার একমাত্র গার্লফ্রেন্ড রিমাই। সবাই ও বলে চিৎকার করে উঠল। অনিক খানিকটা লজ্জা পেয়ে চুপ করে রইল। শুরু হলো ভাই বোনের টিস করা। প্রত্যুষ চুপ করেই রইল। এসব বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অভি হুট করে বলল, ভাইয়া, এবার একটা ডেটের ব্যবস্থা করতেই হবে। আমরা আমাদের ভাবিকে দেখতে চাই। সবাই সহমত পোষণ করতে অনিক জানালো রিমার সাথে কথা বলে ঠিক করবে। খুশি মনে মেনে নিল সবাই। কথা চলতে থাকলো। কথার মাঝে মারিয়া উল্লাস নিয়ে চেঁচিয়ে বলল, ভাই এক কাজ করো না, একটা গ্রুপ খুলে রিমাকে অ্যাড করো, আমরা কথা বলি, মজা হবে। সাথে ওর বন্ধু মহলকেও অ্যাড করতে বলবি। অনিক মানতে নারাজ। সাদা হরিণকে দিয়ে বিশ্বাস নেই, কি থেকে কি বলে ফেলবে, অসম্ভব। নিজের একটা মান সম্মান বলেও তো কথা আছে। সবার জোরাজুরিতে করতেই হলো। প্রত্যুষ কিছুক্ষণ কথা বলে চলে আসলো অফলাইন। অতিরিক্ত কথা বলতে পছন্দ করে না সে। মুবাশিরা রাফা নামক মেয়েটার জন্য একটু বেশি কথা হচ্ছে ইদানিং। মেয়েটার এলেম আছে বলতে হবে। হাসলো প্রত্যুষ। কিছুক্ষণ চুপ করে বসে থেকে কাজে লেগে পড়ল। কালকে একটা সংস্থা উদ্বোধন করতে হবে। সেসবই গুছিয়ে রাখতে রাখতে সময় চলে গেল। চোখে হানা দিল ঘুম। প্রকৃতির নিয়মকে মেনেই ঘুমের কোলে ঢলে পড়ল সে। রাত পোহালেই কোলাহল শুরু। এখন না হয় নিস্তব্ধতাকেই বরণ করা যাক। চৈত্র তুমি যেও না দাও তুমি হানা, যাবার বেলায় প্রখর করো তোমার রোদের টানা। কত শত মানুষ শুধু কালবৈশাখীতেই বাঁচে, ওদের একটু সবুজ দিতে কোথায় তোমার মানা। চৈত্রের মানা নেই, তাই তো আজ ভোরতেই শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। খাখা প্রকৃতির রূপটা যেন মুহূর্তে বদলে গেল। রুদ্রোজ্জ্বল আকাশে হঠাৎ করে মেঘের আনাগোনা দিয়ে শুরু। বাতাসের বেগে ধুলোবালিগুলো খেলা করছে আপন মনে। গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ছে অবলীলায়, তবুও কৃষকের মুখে হাসি। কাঠফাটা রোদে একটুখানি আশার আলো নিয়ে আসা কালবৈশাখীর সূচনায় যেন কৃষকের মনে প্রশান্তি এনে দেয়। শহরে মানুষের জীবনচিত্র ভিন্ন। কেউ কেউ ঝড়কে মাথায় নিয়েই কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হয়, কেউ কেউ আবার আরাম করে ঘুমের দেশে তলিয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির বেগটাও কমে আসে। সাথে শুরু হয় ব্যস্ত জীবন। 11টার মতো বাজে। আজ ভার্সিটি যায়নি রাফা। সে হাঁটছে রাস্তার পাশ ঘেঁষে। প্রকৃতির সতেজ রূপ অবলোকন করে চোখে মুখে মুগ্ধতা নিয়ে হাঁটছে গন্তব্য তার সামনের মোড়ে, সুখের আবাস নামক নারী সংস্থায়, যার একছত্র অধিকারিণী সে। বন্ধু মহল আজ আসবে, তারাও কম ভাগিদার না। সমানতালে কাজ করে গেছে। আজ যে সংস্থার উদ্বোধন নিজের হাতেই করবে সে। সংস্থাটাই নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। আত্মকর্মসংস্থানে যতটুকু সাহায্য করা লাগে ততটুকুই করবে রাফা। বাকি কাজ সম্পূর্ণ করবে নিজেদের আত্মবিশ্বাস। মোড়ের গলিটা পার হতেই বন্ধু মহলকে চোখে পড়ল রাফার। সবাই হাসি মুখেই তার জন্য অপেক্ষা করছে। রাফাকে দেখে ভেতরে ঢুকে পড়ল সবাই। অনেকগুলো মধ্যবয়স্ক মহিলা বৃদ্ধা বসে আছে ভেতরে। কয়েকটা রাফার সমবয়সী বা ওর থেকেও ছোট হবে মেয়েগুলো। রাফার ঠিক করা লোকে এসব আয়োজন করেছে। রাফা
সরাসরি অফিসে ঢুকে পড়ল। বন্ধু মহলের সাথে কিছু আলাপচারিতা সেরে উঠে দাঁড়ালো। জোরে দম নিল সে, খানিকটা নার্ভাস লাগছে। ভরসা দিল বন্ধুরা নতুন অধ্যায়ে পা দিতে। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল 6 জন যুবক যুবতী। উদ্দেশ্য একটাই, দেশের মানুষের সেবা। ব্যস্ত জীবন, সকল ক্ষেত্রে যেন ব্যস্ততা, অবসর নেওয়ার সময়টুকু নেই, নিজেকে নিয়ে ভাবার সময়টুকু কারও নেই। গ্রীষ্মের আগমনী বার্তা জানান দিয়ে কালবৈশাখী নিজের তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলেই মানুষ কিছুটা সময় পেয়েছে অবসরের। সন্ধ্যা না নামতেই আবার শুরু হয়েছে কালবৈশাখীর বিদ্রোহ। প্রকৃতি নিজের গুমোট ভ্যাপসা রূপ পাল্টে চঞ্চলতাকে বরণ করে নিয়েছে। নেচে উঠেছে নতুন ছন্দে। বৃষ্টির ঝুমঝুম শব্দের সাথে বাতাসের শস্য শব্দ। মনে হচ্ছে প্রকৃতির মনের সুখে গান গাইছে। আহা আনন্দ! প্রকৃতির আনন্দকে সাদরে গ্রহণ করছে প্রত্যুষ। বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছে। মাথার পাশে রাখা ফোনটা অনবরত বেজেই চলছে। তার কর্ণকুহরে পৌঁছানোর আগেই কেটে যাচ্ছে। ওপাশের মানুষটিও হতাশ হয়ে যেন ফোন দেওয়ার সমাপ্তি টানে। হোস্টেলের রুমের দরজা জানালা বন্ধ করে আপন মনে হিসেব করছে রাফা। একটা ঘরে সে একাই থাকে। মেয়ের সুবিধার্থেই রাফার বাবা মাহাতিম খন্দকার এমনটা করেছে। রাফা মানা করেনি, বরং তার ভালোই হয়েছে। সব কাজ তো সবার সামনে করা যায় না। টুংটুং শব্দে ফোন বেজে উঠতেই হিসেব ভুল হয়ে যায় রাফার। প্রচণ্ড রাগ হয় তার। ফোন হাতে নিয়ে রিমা নামটা দেখে রাগ যেন বেড়েই যায়। ফোন ধরে সিসি বলে উঠল, 1 ঘন্টার মধ্যে আমাকে জ্বালালে একদম গলা টিপে মেরে ফেলবো তোকে। বলেই ফোনটা কেটে দেয়। আবার হিসেব নিয়ে বসে। মেলাতে মেলাতে প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়ে যায়। খাওয়া হয়নি রাফার, তাই মিল নিতে চলে যায়। গিয়ে শুনে ঝড়ের জন্য বউ আসতে পারেনি, অথচ খিদেই তার পেট গড়গড় শব্দ করছে। বিস্কুটও খেতে ইচ্ছে করছে না। অগত্যা না খেয়ে শুয়ে পড়ল। রিমার কথা মনে হতেই তড়িঘড়ি করে ফোন দিল রিমাকে, বারবার কেটে দিচ্ছে। না পেরে রাফা অনলাইনে উকি দিল। সবার আইডির পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে। রিমা আইডি থেকে মেসেজ এসেছে অনেকগুলো। একটা গ্রুপে অ্যাড করেছি তোর জন্য আইডিটা। অনিকের কাজিন হলো তুষার ভাইয়া আর মারিয়া আপু। আমি আজ জানলাম। তারই বলেছে আমাদের নিয়ে একটা গ্রুপ করতে। অনলাইনে আসলে গ্রুপে মেসেজ দিস। রাফার প্রতিক্রিয়া বোঝা গেল না। অন্য আইডিটা ওপেন করতে গ্রুপটা চোখে পড়ল। সবাই কলে জয়েন হয়েছে। এবার রাফা বুঝতে পারল ফোনটা কেটে দেওয়ার কারণ। রাফা নিজেও কলে জয়েন হলো। খিদে ঘুমও আসছে না, সময় কাটানো যাক। রাফাকে কলে জয়েন হতে দেখে সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই ইতস্তত করলেও দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বসে রাফার। মুখ টিপে হেসে বলে ওঠে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন অবস্থান করছি গ্রুপ কলে, যেখানে মুবাশিরা রাফা নামক মেয়েটি জয়েন হতেই সবাই নীরবতা পালন করছে। রাফার এলেম আছে বলতে হবে। এখানে অবস্থান করছে রাফার চাকর, যার চোখ কানা। পরবর্তী আপডেট কানা চক্ষুর কাছে জেনে নেবেন। কথাটা বলেই মিউট করে হাসতে থাকে সে। নয়ন রেগে মেগে আগুন। দাঁতে দাঁত চেপে বলে উঠল, থাপড়াইয়া অজ্ঞান করে ফেলবো বেদ্যপ মেয়ে। আমি তোর 7 মাসের বড় সম্মান দিয়ে কথা বলবি। আমি তোর 1 মাসের বড়, আমাকে ভাই বলে ডাকবি। নয়নের কথার প্রেক্ষিতে রনি কথাটা বলেই হেসে ওঠে। মারিয়া ওরাও হাসছে। রাফা উল্লাস কণ্ঠে বলে, আমি তোদের সবার থেকে ছোট, সো বাচ্চাকে সবসময় আদর করতে হয়। কালকে ললিপপ না পেলে ছোট বাচ্চা একজনের চুলও মাথায় রাখবে না। রাফার বন্ধু মহল চুপ হয়ে যায়। এমএ সব কথাতেই ফাঁসিয়ে দেয়। মারিয়া ওদের সাথে কথা বলতে শুরু করে। ক্ষণিকের মধ্যেই ভালো একটা বন্ডিং হয়ে যায়। রাফার বেশ লাগছে সময়টা। হঠাৎ দরজায় নক পড়ায় কথা বলার ব্যাঘাত ঘটে। এত রাতে কে এলো? খাবার নিয়ে এসেছে নাকি? না, ফোন এসেছে তার। মাহাতিম খন্দকার অনেকক্ষণ মেয়ের ফোন বন্ধ পেয়ে দিশেহারা হয়ে যান। না পেরে হল সুপারকেই ফোন করে। রাজকন্যা আপনি আছেন? ফোন বন্ধ করে রেখেছেন কেন? আমাদের চিন্তা হয় না? রাফার মন খারাপ হয়ে যায়। নতুন সিম তুলে কিছু কাজ করার পর আর সিম তোলার মনে ছিল না, তাই এমন হয়েছে। আদুরে কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি আব্বা। সিম খুলেছিলাম একটা দরকারে, আর তোলার মনে ছিল না। আপনি ভালো আছেন আব্বা? মেয়ের চিন্তায় বাবারা ভালো থাকে না আম্মা। তোমার একা একা এসব করা উচিত হয়নি। বিরোধী দল উৎপেতে আছে। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতদূর পর্যন্ত যাওয়া লাগে যাব আমি। আর আমার মাথার ওপর আপনি আসেনি তো আব্বা। কার ঘাড়ে কত মাথা আছে? মাহাতিম খন্দকারের মেয়ের দিকে হাত বাড়াবে। মাহাতিম খন্দকার হাসলেন।
অনেক সাধনার ফল রাফা কত অপেক্ষার পর কোল জুড়ে মেয়েটা এসেছিল। তার কিছুদিন আগেই রাফার দাদি মারা গেলেন, তাই মেয়েকে আম্মা আর আপনি বলেই ডাকে সে। আর রাফা ছোট থেকে শুনে শুনে নিজে আব্বা আর আপনি ডাকে, একটু বেশি মায়া মাখানো যেন সম্বোধনগুলোতে। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলেন। রাফা আবার নিজের ফোন নিয়ে বসলো, সবাই যার যার মতো মজা করছে। রাফার আর কথা বলতে ইচ্ছে করলো না, কেটে অফলাইন চলে আসলো। দুশ্চিন্তা জেঁকে ধরলো আবার। বাবাকে তো বলে দিল জোর গলায় সে একা একা পারবে, কিন্তু যে থেকেই যায়। মাথায় হাত দিয়ে বসে আছে প্রত্যুষ, মাথা তার ভনভন করে ঘুরছে। এই মেয়েটা তার মাথা খারাপ করে দিচ্ছে। ঘুম থেকে উঠে অনিকের এতগুলো ফোন দেখে অবাক হয় সে। তার উপর অনিক মেসেজে বলেছে অনলাইনে আসতে। তাই দেরি না করে অনলাইন গিয়ে গ্রুপের দেখা মেলে। সেও কিছুটা ইতস্তত করে জয়েন হয়। তারপরে কানে আসে ওদের কথা। আইডির নাম দেখে প্রত্যুষ বুঝে ফেলেছে তার কণ্ঠের কথা না হয় বাদ দিয়েই যাক। কিছুক্ষণ চুপ থেকে আগ্রহ হয় রাফার আইডিটা ঘুরে দেখার। তেমন কিছুই পেল না। চতুর মস্তিষ্কের প্রত্যুষের বুঝতে সময় লাগলো না এটা ফেক আইডি। বেশ খানিকটা ইমপ্রেস হয়েছে। সেও নিজের প্রফেশনাল আইডিতে পরিচিতদের রাখে না, সেফটি। কিছুক্ষণ শুয়ে গড়াগড়ি খেয়েও লাভ হলো না। অগত্যা বিস্কুট খাওয়ার জন্য উঠে বসলো রাফা। কাজের জন্য দুপুরেও ভালো করে খাওয়া হয়নি, তাই একটু বেশি খিদে পেয়েছে। এমন সময় নয়ন ফোন দিয়ে জলদি করে নিচে যেতে বলে। মুহূর্তে রাফার মুখে হাসি ফোটে। সে জানে নয়ন এখন কেন এসেছে। অপেক্ষা না করে দৌড়ে নিচে যায় সে। নয়ন টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। রাফা যেতে হাতে টিফিন বক্স তুলে দিয়ে মুখ বেঁকে বলে ওঠে, এই তোর জন্য আমাকে এত কষ্ট করতে হলো। আম্মু বলতেছে আজকে তো সন্ধ্যা থেকে ঝড়, বুয়া আসেনি, যা রাফাকে খাবারটা দিয়ে আয়। আজারে মানুষের জন্য দরদ দেখছো? যত সব, যা ভেতর যা, তোর কথা শোনার কোনো ইচ্ছে নেই। কথাগুলো শেষ করে বাইকে উঠে চলে যায় নয়ন। রাফা নিজেও খানিক হেসে ভেতরে চলে যায়। আলু ভর্তা, টমেটো ভর্তা আর বেগুন ভাজি। রাফার জিভেতে জল চলে আসে। প্রিয় খাবার চটপট করে খাওয়া শুরু করে। সে জানে নয়নের মা বলেনি, নয়নই ওর মাকে বলেছে, আর নয়নের মা ওর পছন্দের খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে। বন্ধুত্বটাই এরকমই, ভালোবাসা, ঝগড়া, রাগারাগি, অভিমান, অভিযোগ, যত্নে ভরা সম্পর্ক। বাংলা বছরের শেষ দিন, চৈত্রের বিদায়ের সময় হয়ে গেছে। রৌদ্রদীপ্ত ঝলসানো তাণ্ডবের সাথে নানা রকম ফুল ফল সতেজ প্রকৃতি নিয়ে আসা বসন্ত আজ বিদায় নিবে। রাফা নিজেকে একটু সাজিয়েছে, যা চোখের কাজল পর্যন্তই ঠিক। রাফার চোখ দুটো থেকে সবার থেকে একটু বেশি বড়। গোল গোল চোখ দুটো কাজলে রাঙালে অদ্ভুত সুন্দর লাগে তাকে। কি মনে করে আজ কাজল দিল সে জানে না, তবে মন যা চায় তাই করতে পছন্দ করে সে। 10 মিনিট হলো ভার্সিটি এসেছে। নয়নবাদে সবাই উপস্থিত, তার জন্য অপেক্ষা করছে। খানিকটা চিন্তিত সবাই। রাত থেকে তার খবর নেই। ক্লাসের সময় হয়ে গেলে উঠল না কেউ। মন না বসলে অযথা ক্লাসে বসে থাকার কোনো মানেই হয় না। আরও কিছু সময় যেতেই রাফা অধৈর্য হয়ে গেল। রনি, আন্টিকে ফোন দে জলদি, কাল আমাকে খাবার দিতে এসেছিল, এরপর থেকে খবর নেই। রনি আর কথা বাড়ায় না, ফোন তুলছে না কেউ। রনি নয়নের বোনের কাছে ফোন দিল, নাম আখি, ইন্টার 2য় বর্ষের শিক্ষার্থী। ফোন তুলল মেয়েটি। রাফা ফোনটা কেড়ে নিয়ে বলে উঠল, আখি, আমি রাফু বলছিলাম। নয়ন কোথায়? ভার্সিটি আসেনি, ফোনও তুলছে না। রাফু, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে, মদ খেয়ে নাকি বাইক চালাচ্ছিল। তোমরা তো জানো ভাই এসব পছন্দ করে না। প্রতিবেশীরা কেমন করে কথা বলছে। আম্মু দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আব্বু থানায় গিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার অপমান করে বের করে দিয়েছে। ফুপিয়ে কেঁদে উঠল রাফা। ওরা স্তব্ধ হয়ে গেছে। রাফাকে খাবার দিয়ে যাওয়ার সময় যে কিছু হয়েছে বুঝতে বাকি নেই। রাফা কোনো রকম আখিকে বুঝিয়ে ধাপ করে বসে পড়ল। ছলছল করে উঠল চোখ দুটো। হয়তো নিজেকে দোষ দিচ্ছে। রনি তড়িঘড়ি করে বলল, রাফা, নিজেকে দোষ দেওয়ার সময় না এখন। আমাদের এখন নয়নের বাড়ি যেতে হবে, আঙ্কেলকে নিয়ে আবার থানায় যেতে হবে। রাফা মাথা নেড়ে সায়জানি উঠে দাঁড়ালো। বেশি পথ যেতে পারল না, তার আগেই পথ আটকালো কিছু মেয়ে। রাফার বিরক্ত লাগছে। এই মেয়েগুলো কি পেয়েছে কে জানে, আজ ভার্সিটিতে আসার পর থেকে জ্বালাচ্ছে। হাবিব এবার তেতে উঠল, কি সমস্যা তোমাদের? আজ যে সকাল থেকে এমন করছো কেন? মেয়েগুলো চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। একযোগে হেসে একজন বলল, নিবিড় তোর পিছনেই ঘুরছে।
আনিকা আজ এসেছে, তোকে ডাকছে, যা দেখা করে আয়। রাফা নিচের দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড টেনশন হচ্ছে তার, তাই ওদের কথা কানে আসলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। রিমা ঝামেলা না করে নরম স্বরে বলল, দেখো আপু, নিবিড় ভাই পছন্দ করে রাফা না, তাই ওদের সাথে ঝামেলা করো না, আমাদের যেতে হবে। মেয়েগুলো রেগে চলে যায়। ওরা বের হয়ে যায় ক্যান্টিন থেকে। মালাক বেশ বুঝতে পারছে আজকের ঝামেলা একটা হবেই। এই আনিকাটাই ঝামেলার গোডাউন। ঠিক তাই হলো। ভার্সিটির গেট আর বেরোতে পারলো না ওরা। তার আগেই আনিকা 2-3 জনকে পথ আটকে দাঁড়ালো। রাফার এবার রাগে শরীর কাঁপতে লাগলো। আনিকা রাফাকে উপর নিচ স্ক্যান করে মুখ ছোট করে বলল, বলতে হবে তার থেকেও এই মেয়ে সুন্দর, তবুও সে নিজের ভালোবাসা ছাড়বে কেন? বিদ্রুপের স্বরে বলল, কি দিয়ে নিবিড়কে ফাঁসালি? প্রথমত আমি আপনার ছোট বোন বা বান্ধবী নই যে তুই বলে ডাকবেন। দ্বিতীয়ত অনেক দিন তো পেছনে ঘুরলেন, ছোট ছোট জামা পরেও ফাঁসাতে পারলেন না, অথচ দেখেন ফ্রক হিজাব পরেও আমি ফাঁসিয়ে ফেললাম। এলেমাসে বলতে হবে। তাই আমাকে এসব না বলে আপনার সো কল্ড নিবিড়কে জিজ্ঞেস করুন, আর বলে দিবেন স্যাঁচড়ার মতো আমার পিছনে না ঘুরতে। কথাটা বলেই ঘুরে চলে আসতে নিবে। আনিকা রেগে ধাক্কা মারে রাফাকে। তাল সামলাতে না পেরে পড়ে যায় সে। মাটিতে নয়, কারো হাতের সাথে ধাক্কা লাগে। ব্যক্তিটিকে তাকে বাঁচিয়ে নেয়। চমকে যায় মালাকরা। প্রত্যুষ অদ্ভুত দৃষ্টিতে রাফার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ব্যক্তিটি প্রত্যুষ ভার্সিটিতে আসার উদ্দেশ্যই হলো রাফাকে দেখার। তবে এভাবে দেখবে ভাবেনি। সে তো জানেই না ধরে রাখা মেয়েটি রাফা। রাফা প্রত্যুষের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তেড়ে যায় আনিকার দিকে। আটকে দেয় রনি। প্রিন্সিপাল স্যার আসছে এদিকে, ঝামেলা বাড়ালেই বাড়বে, তাদের যেতে হবে। রাফা রাগি চোখে তাকিয়ে থাকে আনিকার দিকে। ধক করে ওঠে প্রত্যুষের বুক। অদ্ভুত এক অনুভূতি মাথা চারা দিয়ে ওঠে। বুঝে উঠতে পারে না চোখের মাঝে কি আছে, মুখটায় এত আকর্ষণ কেন। ঠিক তখনই মনে পড়ে মায়ের বলা সেই কবিতাটা, প্রহর শেষের আলোর রাঙা, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তবে কি প্রত্যুষের সর্বনাশ হয়ে গেল? অপ্রসন্ন হয় সে। জীবনের প্রথম অনুভূতি ব্যাপারটা মাথায় ঢুকতে অসুবিধা হচ্ছে। অপ্রসন্ন দৃষ্টিতে রাফার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে রাফারা গেট পেরিয়ে গেছে। নিজেও গটগট পায়ে চলে যায়। অস্থির লাগছে তার। আজ প্রত্যুষ পাঞ্জাবি না পরে টি শার্ট, মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরে, কেউ চিনতে পারেনি। মূলত পদ্ধতিটা সে নিজেই ভাই বোনদের থেকে বাঁচার জন্য বের করেছিল। লাভের লাভ কিছুই হলো না, উল্টো অস্থিরতা নিয়ে ভার্সিটি ছাড়তে হলো।